এত সুন্দর বিস্তীর্ণ সবুজ চা গাছ, তার মধ্যে একটা টকটকে লাল রোডোডেনড্রন গাছ। একদম ছবির মতো জায়গাটা, তাই না? এই ছবির মতো জায়গাটির নাম কোঠিদারা বা কোঠিধুরা। শিলিগুড়িতে অনেক অসুবিধে থাকলেও শিলিগুড়ি থেকে উইকেন্ড ট্রিপ করার জায়গার কোনো অভাব বা অসুবিধে কিন্তু নেই। 1 ঘন্টার মধ্যেই এত সুন্দর সুন্দর মন ভালো করার জায়গায় পৌঁছে যাওয়া যায়। তাই আমার এই শহর আমার কাছে খুব প্রিয়। আর এই পার্টিকুলার স্পটটা ইদানিং লোকের মুখে মুখে এত ছড়িয়ে পড়েছে যে রবিবার এখানে এলে কোনো না কোনো চেনা মানুষের সঙ্গে দেখা হয়েই যাবে। আমি আজকে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি কোঠিদারা যাব বলে। এটা খুবই কাছে, শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরেই এই জায়গাটা আছে। রোহিণী টোল প্লাজাটা ক্রস করলেই যে রাস্তাটা বাঁদিকে ওপরে চলে যায় সেটাই এই কোঠিদারা অবধি যাবে। রাস্তাটা খুবই সুন্দর আর এখন ওয়েদারটা খুবই ভালো, খুব হাওয়া দিচ্ছে। আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রোহিণীর যে আর্মির বেস ক্যাম্প, সেটা একদম পরিষ্কার এখান থেকে দেখা যায়। জায়গাটায় কীভাবে আসতে হবে ভিডিওতে বলে দিয়েছি, ছবিও দিয়ে দিয়েছি। শিলিগুড়ির লোকেরা তো ইচ্ছে হলে একবারই জায়গাটা ঘুরে আসতে পারেন, কিন্তু যারা বাইরের লোক এবং নর্থ বেঙ্গল ট্রিপে আসার প্ল্যান করছেন তারা যদি কার্শিয়াং বা দার্জিলিং যাওয়ার গাড়ি বুক করেন তাহলে রোহিণী টোলটা ক্রস করে এই কোঠিদারা রাস্তা ধরে উঠে ঘুরে আসতে পারেন। তাতে অবশ্য ড্রাইভার একটু বেশি টাকা চাইতে পারে, কিন্তু যদি লাক ভালো থাকে এবং মানুষ ভালো পান তাহলে হয়তো সেই এক্সট্রা টাকাটা লাগবে না। প্রচণ্ড হাওয়ায় নিজের চুলের সঙ্গে যুদ্ধ করতে করতে হঠাৎ আমার চোখে পড়ল দুজন মহিলা আপন মনে নিজের কাজ করে যাচ্ছেন, চা বাগান থেকে চা পাতা তুলছেন। এবং এই চা পাতা তোলার কাজে কিন্তু সবথেকে বেশি যেটা দরকার হয়, যেটা আমার মনে হয়, সেটা হলো ধৈর্য। স্কিলের থেকেও বেশি দরকার এখানে ধৈর্য। অনেকের মুখেই শুনেছি মহিলাদের ধৈর্য বেশি থাকে, হয়তো সে কারণেই এই চা পাতা তোলার কাজে ম্যাক্সিমাম মহিলাদেরই দেখা যায়। যদিও আমি এই কথাটাই বিশ্বাস করি না যে মহিলাদেরই ধৈর্য বেশি থাকতে হয়, কারণ আমার মনে হয় ধৈর্য একটা স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য, কোনো লিঙ্গের ওপর নির্ভর করে না। এই যে দুটো বাঘ দেখা যাচ্ছে, গাড়ি বা বাইক নিয়ে আসলে কিন্তু এই জায়গাটায় খুব সাবধানভাবে চালানো উচিত, কারণ এই জায়গাটায় গাড়ি স্কিড করার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আমাদের চোখের সামনেই একটা গাড়ি এখানে স্কিড করছিল, তাই আসার সময় একটু এখানটা সাবধান হয়ে আসা কিন্তু ভালো। রবিবার এখানে প্রচুর লোকের ভিড় হয়, কারণ এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা কেই বা ছাড়তে চায়। এখানে এসে একটু ভালো টাইম স্পেন্ড করা কিন্তু কোনো বড় ব্যাপার না। আর এত সুন্দর জায়গায় বসে মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যাবে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই কোঠিদারা রাস্তার ভিডিওটা কেটে একটু ছোট করতে, যাতে ওভারঅল ভিডিওটা একটু ছোট হয়। কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, ভিডিওতে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে এটা আমি আর কেটে ছোট করতে পারিনি। তাই রাস্তাটা দেখুন, এনজয় করুন। সামনে এত সুন্দর এত সবুজ চা বাগান দেখে যে কী আনন্দ হবে এবং মনে শান্তি হবে। আমি যে নিজেই ভিডিওটা যখন আমি এডিট করছি কতবার দেখে ফেলেছি তার কোনো ঠিক নেই। আর এখান থেকে শুরু হচ্ছে কোঠিদারার গ্রামের লোকেদের বাড়িগুলো ছোট ছোট হলেও দেখতে এত সুন্দর লাগছিল। এমনিতেই আমার ছোট থেকেই পাহাড়ের বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুল দিয়ে এনারা বাড়িগুলোকে এত সুন্দরভাবে সাজায়। শুধু ছোট বাড়ি না, এখানে কিন্তু বেশ বড় বাড়িও চোখে পড়লো। আর যেটা চোখে পড়লো সেটা হলো নতুন নতুন হোমস্টে। সেটার কারণ আমার যেটা মনে হলো যে লোকের মুখে মুখে জায়গাটা এতটাই পরিচিত হয়েছে যে এখানকার গ্রামবাসীরাও চাইছে যে
লোকেরা এখানে আসুক, এই জায়গাটা এক্সপ্লোর করুক, সবই ঠিক আছে, তবে জায়গাটার আসল সৌন্দর্যটাকে বজায় রেখে যদি মানুষ এক্সপ্লোর করতে পারে তাহলে কিন্তু ভালো হয়। কারণ আমার মনে হয় মানুষ যেটাতেই হাত দেয় সেটাই নষ্ট করে দেয়, তো সেটা যেন এই জায়গাটার সঙ্গে অ্যাটলিস্ট না হয়। ফাইনালি আমরা কোঠিদারার প্রথম স্পটটাতে এসে পৌঁছলাম। এবার পৌঁছে যেটা হলো, বিশ্বাস করুন জায়গাটা এতটাই সুন্দর যে কোন দিকে তাকাবো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। আর যেটা দ্বিতীয় প্রবলেম হলো যে আমি ভিডিওটা কোথা থেকে শুরু করব। সত্যি কথা বলতে প্রথম কিছুক্ষণ আমি এটাই ভেবে বুঝে উঠতে পারছিলাম না যে আমি ভিডিও শুরু করব নাকি আমি বসে ভিউটা এনজয় করব। কিন্তু ওই যে দুটো জিনিস তো একসাথে পাওয়া যাবে না, তাই প্রথমে ডিসাইড করলাম প্রথমে নিজের চ্যানেলের জন্য সুন্দরভাবে ভিডিওগুলো করে নিই, শর্টগুলো নিয়ে নিই, তারপর একটু আরাম করে বসে কিছুক্ষণ হলেও একটু শান্তি মতো বই পড়ব। শিলিগুড়িতে থাকার ফলে 1 ঘন্টা বা কখনো কখনো 30 মিনিটের সময়ও আমরা খুব সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারি। এটা একটা সত্যিই ব্লেসিং। এত বছর যখন কলকাতায় থেকেছি এটা খুব মিস করতাম। যখন মন খারাপ হতো বা মনে হতো একটু কোথাও ঘুরে আসি, সঠিক জায়গা পেতাম না। শিলিগুড়িতে আসার পরে এই একটা প্রবলেম আমার জীবন থেকে দূর হয়েছে। যেরকম আজকে আমরা যে জায়গাটায় এসেছি, কোঠিদারা, এই জায়গাটা এতটাই সুন্দর যে এটার রূপ দেখে ঘন্টা কেন, মানে 3-4 ঘন্টা এমনি বসে থাকা যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে, যদি শিলিগুড়ির 1-2 লোকও দেখো তাহলে প্লিজ আমার পেছনের জায়গাটা আমি দেখাচ্ছি, তার সঙ্গে এটা দেখাচ্ছি যে এত সুন্দর জায়গার সঙ্গেও মানুষ কি করতে পারে। সেটা হচ্ছে জায়গাটা আগে দেখো, এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, চারিদিকে সবুজ, মাঝখানে রোডোডেনড্রন ফুলের গাছ, আর ঠিক নিচটায় দেখো বিয়ারের বোতল, চিপস, কি নেই। ঠিক আছে, এগুলো করার কি দরকার? এত সুন্দর জায়গায় এসে প্রকৃতিকে দেখে মন ভরিয়ে নিলেই তো হয়। যদি কিছু খেতেই হয়, বিয়ার খেতে হয়, চিপস খেতে হয়, তুমি কোনো ছোটোখাটো এখানে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে চলে যাও, ছোটোখাটো দোকান আছে সেগুলোতে চলে যাও, সব কিছু পেয়ে যাবে, এখানে সব কিছু পাওয়া যায়। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এটাকে নষ্ট করার তো কোনো মানে নেই। তো এটা একটু দেখলে আমার মনে হয় ভালো হয়। এখানে আবার আমার সেই আগের পুরনো কথাটাই প্রমাণিত হলো যে মানুষ যেটাতেই হাত দেবে সেটাকেই নষ্ট করে ফেলবে। আর এজন্যই আমার মনে হয় আমাদের জীবনের আসল সত্য বা এই পুরো ব্রহ্মাণ্ডের যেটা আসল সত্য সেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমরা বুঝতেই পারি না আমাদের চারপাশে অ্যাকচুয়ালি কী হচ্ছে। কিছু সংখ্যক বিশিষ্ট মুনি ঋষিগণ, তারাই এটা বোঝার যোগ্য এবং তারাই এটা বুঝতে পারেন। কী আর করা যাবে, কিছু করার নেই এটাতে। যাক, আবার ভিডিওতে ফিরে আসি। তখন প্রায় অনেকটাই বিকেল হতে চলছিল এবং আমরা আবার দ্বিতীয় স্পটটায় গেলাম, যেটা কোঠিদারার মেইন ভিউ স্পট। তো সেখানে গিয়ে তো চারদিকটা আরও সুন্দর লাগছিল, কিন্তু তখন এতটাই মেঘ চলে এসেছিলো যে আমি যে শটগুলো নিচ্ছিলাম সেগুলো কিছুতেই আমার মন মতো হচ্ছিল না। কিন্তু তাহলেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো ভালো শট নিতে। আর এই চা গাছের মাথায় যে দুটো হেলমেট দেখা যাচ্ছে, এখানে দুজন খুব বুদ্ধিমান লোক, তারা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল
এত সুন্দর প্রকৃতির সাথে তাদের খুব ধোয়ার দরকার ছিল, তাই তারা ওখানে ধোয়া ওড়াচ্ছিল। শিলিগুড়িতে এটা আমি নতুন একটা ট্রেন্ড দেখলাম যে প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের ধোয়ার খুব প্রয়োজন হয়। তো শিলিগুড়িবাসী যারা আমার ভিডিও দেখছে তারা তো বুঝতেই পারছে আমি কি বোঝাতে চাইছি এখানে। আসার সময় নতুন নতুন কনস্ট্রাকশন দেখে বুঝলাম যে কোঠিদারায় নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, কিন্তু এখানে আপাতত যে হোমস্টেটা আছে সেটার নাম দাঁড়াকুঠি। কোঠিদারায় দাঁড়াকুঠি হোমস্টে। সুন্দর না নামটা? জায়গাটার নাম মনে করলেই হোমস্টেটার নামও মনে থাকবে। বিকেলের কোঠিদারা দেখতে ঠিক এরকম লাগে। কোঠিদারায় আসলে যেটা অনেকেই মিস করে যেতে পারে সেটা হলো কোঠিদারার এই মন্দিরটা। আমরাও প্রায় চলেই যাচ্ছিলাম, কিন্তু কি মনে হলো হঠাৎ আবার মন্দিরটা দেখবো বলে গাড়ি থেকে নেমে পড়লাম। এই কোঠিদারাতে একটা ছোট মন্দিরও আছে, যে মন্দিরটার নাম সপ্তকন্যা দুর্গা মন্দির। এখানে একটা মানে পাহাড়েরই বড় পাথরকে পুজো করা হয়, আমি দেখাচ্ছি। ভেতরে গিয়ে দেখলাম একটা বিশাল বড় পাথরকে এখানে পুজো করা হয়, আর পাথরের শেপটাও যেন খুব অদ্ভুত ছিল। পাহাড়ের এই মন্দিরগুলোতে ঢুকলেই না আমি একটা অদ্ভুত শান্তি পাই। লোকজনের ভিড় না থাকায় কিছুক্ষণ এখানে একদম শান্তিতে বসে থাকা যায়। আমার এই মন্দিরটা সম্বন্ধে জানার খুব ইচ্ছে ছিল যে এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল বা এই এত বড় পাথর কিভাবে এখানে আসলো, কিন্তু যেহেতু পাহাড়ে সকাল সকালে পুরোহিত মশাই হয়তো পুজো করে চলে যায়, তাই তখন মন্দির বন্ধ ছিল, তাই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমার আর জানা হয়নি। তাই আমি ঠিক করে রেখেছি পরের বার যখন যাব এই মন্দিরের ইতিহাসটা আমি জেনে অবশ্যই আপনাদের জানাবো যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বা এই পাথরটা এখানে কীভাবে আসলো। আমরা বেরিয়েছিলাম দুপুরে, কোঠিদারায় বসে আর খাওয়া দাওয়ার কথা মনেই ছিল না। হঠাৎ যখন খুব খিদে পেলো, যেই দোকানের ভরসায় এসেছিলাম দেখলাম সেটা বন্ধ। তারপর খুঁজে আর একটা জায়গা বের করলাম, সেটার নাম ছিল প্রেমিস কিচেন। আমরা যখন প্রেমিস কিচেনের দিকে যাচ্ছি হঠাৎ আমাদের গাড়িটা আটকে গেল, কারণ উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আসছিল। আমার না হঠাৎ একদম ওই মোমেন্টে ওই জিনিসটা দেখে সত্যি বলছি একটাই কথা মনে হলো, আমার নিজের জীবন বা আমার মানে বেসিক্যালি জীবনের সম্বন্ধে একটা কথা মনে হলো যে কখনো কখনো এই গাড়িটার মতো আমাদেরও কিছু ক্ষেত্রে পেছনে সরে যেতে হয়। কারণ এগোতে গেলে অনেক সময় কিন্তু পেছনে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। পেছনে সরা মানে এটা নয় যে আমরা সব কিছু ছেড়ে দেবো, কোনো সময় এটাও হতে পারে যে আমাদের ভুলগুলোকে শুধরে নেওয়া, বা কোনো সময় এটাও হতে পারে যে আমরা পেছনে কি করছি সেটা হয়তো আমাদের সেরকম ফলপ্রসূ হচ্ছে না, তাহলে আমরা সেটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে আবার নতুনভাবে শুরু করা, এটাও কিন্তু হতে পারে। কোঠিদারাতে দুটোই খাওয়ার জায়গার অপশন আছে, একটা ভিউ পয়েন্টে আর একটা এসছে যেখানে আমরা প্রেমস কিচেন বলে। তো খুবই ছোটোখাটো একটা মানে ছোটোখাটো একটা ধাবা টাইপের। তবে আমি এই জায়গাটা কাউকে সেরকম রেকমেন্ড করব না, সেটা আমি বলছি কেন আমি রেকমেন্ড করব না। আর ওখানে বসে বসে আমরা প্যারাগ্লাইডিং দেখে এনজয় করছিলাম, কারণ ওখানে রোহিণীতে একটা প্যারাগ্লাইডিং করে নামার স্পট আছে, তো আমরা সেটাই দেখছিলাম। এবং সেটা দেখা যায় আমাদের কাছে কোনো অপশনও ছিল না, কারণ খাওয়ার এসেছিলো প্রায় 2 ঘন্টা পরে।
এবং যেটা এসছিল সেটাও খুব একটা হাইজেনিক ছিল না। প্রথমে যেই মোমোটা দিয়েছিল সেখান থেকে আমাদের লিটারেলি পোকা বেছে খেতে হয়েছে, কারণ মোমোটার মধ্যে অনেক পোকা ছিল। তো সে কারণে আমার জায়গাটা খুব একটা ভালো লাগেনি। তবে হ্যাঁ, যদি একদমই কোনো অপশন না পাওয়া যায় তাহলে জায়গাটায় আসা যায়। জায়গাটার ভিউ খুব সুন্দর, কিন্তু জায়গাটা সেরকম হাইজিন মেনটেন করে কিছু হয় না এবং ওদের টাইমেরও কোনো জ্ঞান নেই। আমার পেছনে যে গ্রুপটা দেখা যাচ্ছে, এদের একটা অদ্ভুত ব্যাপার ছিল। এদের সবার নামের প্রথম অক্ষর বা। এরা সবাই সবাইকে বা বলে রাখছিল। আপনারা বুঝতেই পারছেন আমি কী বোঝানোর চেষ্টা করছি। ছেলেদের মানে এখনকার ছেলেদের ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগে। এটা বোধহয় একটা ট্রেন্ড যে সবাইকে একই নাম ধরে ডাকা। এটা যে কেন করার পাবলিক প্লেসে খুব অদ্ভুত লাগে। তো যাই হোক, লাস্ট যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম ওটা খুব ভালো ছিল। লেমন টি আর ভেজ পাকোড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রেমিস কিচেন থেকে যখন বেরোচ্ছি হঠাৎ আমি শুনতে পেলাম একটা প্রেয়ার সং, নেপালিদের একটা প্রেয়ার সং। তো ভাবলাম যে ওদের বাড়িতে ঢুকেই একটু শুনে আসি, আমার এগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু কি শুনবো, আমাকে ঢুকতে দেখে ওদের কুকুর এমন চেঁচাতে শুরু করলো যে অগত্যা আমি যতক্ষণ না পুরো ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেলাম ওরা চেঁচাতেই থাকলো। তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওই গানটা শুনলাম। আমরা কোঠিদারে এখানে এসেছিলাম প্রেমস কিচেন। এখানে মোটামুটি খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো না, মোটামুটি, কিন্তু টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা ভেতরটা খুব সুন্দর, চা বাগানের মধ্যে। আর আমরা যেরকম বিকেলবেলা সন্ধে দিই সেরকম এখানে পাহাড়ে এখন বিকেল মানে সন্ধে হয়েছে, সন্ধেবেলা যে ওদের যে নেপালিদের গান সেরকম হচ্ছে। পরিবেশটাই এখন একদম অন্যরকম লাগছে। ওখানে যখন বসেছিলাম চা খাচ্ছিলাম তখন একরকম ভালো লাগছিল, আর এখন এই সন্ধেবেলার এই গানটা শুনে, একটা প্রেয়ার সং এটা শুনে মানে একটা অন্যরকম ভালো লাগছে। সামনেই, চোখের সামনেই একদম একটা বড় চা বাগান, সবুজ, আর পেছনে এরকম নেপালি গান হচ্ছে, দারুণ। আজকের মতো এখানেই শেষ। আবার কোনো এক ছুটির দিন বেরোবো আর ব্লগ অবশ্যই শেয়ার করবো। জায়গাটা ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আর নিচে যাওয়ার সময় যখন রোহিণী লেকটা দেখলাম তখন মনে হলো এখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করা যাক। তো আমরা আবার গাড়ি থেকে নেমে রোহিণী লেকের সামনে বসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। লেকে ঢুকিনি, কিন্তু ওখানটা বসেই আমাদের খুব ভালো লাগছিল। নিচে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু রোহিণী লেক বা ঝিল। আমরা যখন রোহিণী রোড দিয়ে বাড়ি ফিরছি তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। হঠাৎ যে দাদা গাড়ি চালাচ্ছিল সেই দাদা গাড়ি থামিয়ে দেয়। আমি তো ভাবলাম সামনে অন্য কোনো গাড়ি চলে এসছে, কিন্তু পরে দেখা গেল সামনে দিয়ে বাইসন ক্রস করছে। এবার লাক ভালো ছিল কি খারাপ ছিল জানি না, আমি দেখিনি, আমি জাস্ট পেছনটা দেখেছি, কিন্তু সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সেদিন।